একদম প্রথমেই বলি আমি একদম টোটালি টেক আনস্টাডি, হ্যাঁ, আর সেই জন্যে মানে ইনফ্যাক্ট কিছুদিন আগে একটা টিভি ক্রু এসেছিল, হ্যাঁ, তো বাচ্চা বাচ্চা ছেলে, তা আমাকে বললো না আপনার তো ভাইরাল হয়ে গেছে। না আমার জ্বর হয়নি। একটু প্রথমত খেয়ে বললো না মানে আপনি ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমি তো আরো কনফিউজড। আমি আমার মেয়েকে ফোন করলাম, মানে কি রে, তখন কিছু বোঝালো, বলে আই এম দ্যাট ব্যাড। হ্যাঁ, তো যাই হোক, আমার আলপনা মানে আমার কোনো রকম ট্রেনিং নেই। হ্যাঁ, আমি একটা একদম অন্য গল্প বলছি। সেটা হচ্ছে ক্লাস, তখন আমাদের স্কুলে যখন আমরা ছিলাম ক্লাস 9-এ আমাদের সাবজেক্ট নিতে হতো। এখন যেরকম 11-এ নেয়, আমরা 9-এ নিতাম। তো ক্লাস 8-এ আমি পড়ে গিয়ে স্পাইন ফ্র্যাকচার করলাম। ডাক্তাররা ঠিক করলেন আমার টিবি হয়েছে, ফ্র্যাকচারের কথা ভাবেও নি। ফলে আমি বিছানায় 8 মাস, কিন্তু যেহেতু আমাকে প্লাস্টারও করেনি, কিছুই করেনি, সেটা তেরা ব্যথা হয়ে এখন এই ব্যথায় কষ্ট পাচ্ছি। যাই হোক, সেটা 100 বছর আগে হয়েছিল। এইবার মানে এত বোরিং শুয়ে থাকা একা একা, আর মা সিঙ্গেল প্যারেন্ট ছিলেন, মাকে চাকরি করতেই হবে, আমাকে তালা বন্ধ করে দিয়ে চলে যেতেন। ইন শিয়ার বোর্ডম আমি ছবি আঁকতাম আর পড়াশোনা করতাম। যখন আমি পরীক্ষা দিলাম, অ্যানুয়াল পরীক্ষা, তখন তো আমি সব কিছুতে 90+। টিচাররা বললো জিনিয়াস, একে সায়েন্স দাও, পিওর সায়েন্স, অ্যাডিশনাল ম্যাথমেটিক্স। হ্যাঁ, কোনো যদি আর্টসের স্টুডেন্ট জন্মে থাকে সেটা। ফলে আমি কাঁদলাম, মা কাঁদলো, টিচাররা কাঁদলো। 3 বছর খুব খারাপ অবস্থা গেছে, খুব খারাপ। সিলেকশন পরীক্ষার পর আমি খুব ট্যাক্স স্কুলে পড়েছি। হ্যাঁ, লোরেটা হাউসে পড়তাম, কারণ মা টিচার ছিলেন, আমি আর্ট টিচার, মা আর্ট টিচার ছিলেন। তা আমাকে সিস্টার ডাকলেন, আইরিশ সিস্টার, আমাকে বললেন রাট বাউলি, টেক আ 4th সাবজেক্ট। সিলেকশন 1 মাস বাদে পরীক্ষা, কি করবো? টেক বায়োলজি। বায়োলজি 3 বছরের কোর্স আমি 1 মাসে করবো? ওরে বাবারে! বাড়ি গিয়ে আমাকে ভীষণ ভয় পেতাম। হ্যাঁ, মা এরকম বলেছে। মা বলল ঠিক আছে তুই আর্ট। ওই প্রথম মা অ্যাকনলেজ করলেন ওপেনলি যে আমি আঁকতে পারি, তার আগে কোনোদিন বলে। সেই ধরনের সময় ছিল আর কি। তো যাই হোক, সেই হচ্ছে আমার ফার্স্ট, কি বলবো, স্টেপও না, আর্টের সঙ্গে একটা সম্পর্ক। হ্যাঁ, মানে ফর্মাল, ইনফর্মাল অনেক ছবি এঁকেছি, কিন্তু এইবার মা সবসময় আমায় বলতেন তুমি গিয়ে আলপনা দাও, আজকে নববর্ষ আলপনা দাও, আজকে অমুক আলপনা দাও, আজকে তোমার জন্মদিন আলপনা দাও। আমি দিতাম। একটু যখন বড় হলাম, আমি এটা 5 বছর বয়সের কথা বলছি, তারপর যখন আরেকটু বড় হলাম, বিয়ে বাড়িতে আলপনা দিতাম, চন্দন পড়াতাম, এসব করতাম। আলপনা দিতে আমি খুব ভালোবাসি, ভালো হোক খারাপ হোক আমি দিই। একদিন, এবার আমি মানে ফাস্ট ফরওয়ার্ড করছি, আমি আমার শাশুড়ির ফ্ল্যাটের সামনে লক্ষ্মীর পা আছে, লক্ষ্মী পুজো, উল্টো দিকে মোদার পাথারিয়া থাকেন। উনি বেরিয়ে এসে অনেকক্ষণ দেখলেন, দেখে বললেন আমার বাড়ির সামনে করবেন? হ্যাঁ। তো আমি গিয়ে তারপর একবার ভাবলাম যে ভদ্রলোক মুসলিম, ওখানে লক্ষ্মীর পাটা বোধহয় ঠিক চলবে না, একটা ফ্লোরাল ডিজাইন করলেন। উনি বাথরুম টাথরুম কোথাও গেছিলেন, বেরিয়ে এসে বললেন দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। ওয়ান্ট আবার কি? 5 মিনিট আগে আমাকে চিনতো না। তো বললেন আমাকে ফোন নাম্বার দিলাম। বললেন কদিন বাদে আমি ফোন করব। ঠিক আছে, কদিন বাদে ফোন করলেন, করে আমায় বললেন আইল পিক ইউ আপ দিস ইভিনিং, রেডি থাকবেন। কটার সময় রেডি থাকবো? এই 11:30। 11:30 রাত্রির বেলা? হ্যাঁ। মানে ডিড আই হিয়ার রাইট? মানে 11:30? বললেন
হ্যাঁ, আদারওয়াইজ আমার প্ল্যানটা হবে না। আচ্ছা, তো আমাকে ফোন করলেন, গেলাম, আমার মেয়েও সঙ্গে ছিল। এটা একটা 10তলা বিল্ডিং। আমি গ্রাউন্ড ফ্লোর থেকে ছোট ছোট আলপনা দিতে দিতে ওপর অব্দি গেলাম। এবার আমার মেয়ে প্রদীপ সাজাচ্ছে আলপনার কাছে। পরের দিন দিওয়ালি, আর মোদার প্রত্যেকটা দরজার উপরে একটা করে গ্রিটিং কার্ড লাগাচ্ছে। পরের দিন সকালবেলা ন্যাচুরালি দরজা খুলে আলপনা রে, প্রদীপ রে, কার্ড রে, সবাই এক্সাইটেড। তো মোদারের হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ এসছে। তো মোদার আমাকে একটা স্ক্রিনশট পাঠালেন। এখন এসব শিখে গেছি, স্ক্রিনশট পাঠালেন। তখন বলল যে, দেখেছো তো এদের রেসপন্স গুলো কি সুন্দর। হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারছি, এরকম যে একটা কাণ্ড হবে তুমি ভাবি। আমার সঙ্গে তুমি আছো, তাহলে আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাবো, ঠিক আছে? আমাকে ভোর 5টায় রেডি থাকতে বলে, 5টায় রেডি। বুঝতেই পারছি না যে এবার কি হবে। তো নর্থ ক্যালকাটায় 20টা বাড়ি, আর সাউথ ক্যালকাটায় 20টা বাড়িতে আমি আলপনা দিই। কেউ তখন তো সবাই ঘুমাচ্ছে, কেউ জানেও না যে আমরা এরকম আলপনা দিচ্ছি। কিন্তু কত রকম যে অভিজ্ঞতা হলো না, আমি কয়েকটা শেয়ার করছি। আমি এক জায়গায় এরকম আলপনা দিচ্ছি, তো গেটটার কাছে ওই যে এরকম করে ইট থাকে না, ইট বা পাথর যাই হোক। তো আমি বলছি গেটটা যদি আপনি একটু খোলেন, দারোয়ানকে বলছি যে তুমি যদি একটু গেটটা খুলে দেন, তাহলে আমি এখানটাতে ভালো করে আলপনাটা দিতে পারি। এটা তো শুধু আর্ধেকটা পাচ্ছি। তো উনি বলছেন না, পারমিশন নিতে হবে, এই হবে সেই হবে। এখন ছাদে স্বামী স্ত্রী পায়চারি করছে, মর্নিং ওয়াক বোধ হয়। তো উনি আমার মুখটা বাড়িয়ে বললেন, কি চাইছেন আপনি? আমি কিছু চাইছি না, আমি এখানে একটু আলপনা দিতে চাইছি। তাহলে বাইরে দেবেন কেন, ভেতরে আসুন। দেখি কি ব্যাপার। তা আমরা গেলাম, তা আমি গিয়ে আলপনা দিয়েছি সিঁড়ির তলায়। কিছুক্ষণ বাদে আমার তো হয়ে গেছে, আমরা কি করবো, মোদের ওরা তো কেউ নেই। ওরা এত সকালে নিশ্চয়ই বাথরুম টাথরুম গেছে, চল পাশের বাড়ি যাই। পাশের বাড়ি গেছি, হঠাৎ দেখি এই স্বামী স্ত্রী তারা না ড্রেসিং গাউন পরা, মানে সেই ধরনের বাঙালি, হ্যাঁ, ড্রেসিং গাউন পরে দৌড়াতে দৌড়াতে এসছেন। এ কি আপনারা চলে গেলেন, আমি তো ব্রেকফাস্ট তৈরি করলাম। আবার আমরা ফিরে আসলাম, ব্রেকফাস্ট খেলাম। তো বললেন, আপনি কোথায়, শান্তিনিকেতনে? না একদম না, বিশ্ব ট্যাক্স করে পড়েছি। এইসব হলো। পরের বছর ওরা মোদারকে ফোন করেছিলেন। তো মোদার বললো ওরা আবার বলেছে যেতে। গিয়ে দেখি ওমা আলপনাটা তখনও আছে। এক বছর ধরে আপনারা রেখে দিয়েছেন? শুধু রেখে দিইনি, এখানে আশীর্বাদ হয়েছে, অন্নপ্রাশন হয়েছে, আমার যে কি ভালো লেগেছিল। এইটা একটা। আরেকটা, এটা সাউথ ক্যালকাটা, একটা রক, 3টে সিঁড়ি, বাকি রক। একটা বুড়ো মতন লোক, নোংরা জামা কাপড় একটা দিয়ে দাঁড়িয়ে বসে আছে। কি হচ্ছে, এটা কি? আলপনা দিচ্ছি। দেখছেন না আমি বসে আছি? না মানে আপনাকে তো ডিস্টার্ব করছিলাম, তো এই দিকটাই করছি। তারপর তো ওই রকটা হয়েছে, সিঁড়িটা হয়েছে, সিঁড়ির অন্য পাশটা হয়েছে। আমি মোদারকে বলছি কি করবো? তো মোদার গিয়ে বলছে, স্যার আপনি যদি একটু সরে আসেন, তাহলে দুদিকটা একটা সামঞ্জস্য হয়। আপনার কি মনে হয়? হ্যাঁ, উঠে এসে আমার পেছনে দাঁড়াবে। আমি এই দিকটা শেষ করলাম। তখন ভদ্রলোক বলছে, আমি অনেক ছবি তুলেছি। কেন ছবি তুললেন? লোকাল কাউন্সিলরকে পাঠাবো। কেন, কমপ্লেন করবেন? না, বলবো অন্য পাড়ার মেয়ে, আমি মেয়ে, অন্য পাড়ার মেয়ে এসে আমাদের পাড়াটা কত সুন্দর করে দিল। আমি একদম মানে অভিভূত। তারপর আরেকবার হয়েছিল এরকম ভোরবেলা, বাড়িটা এত পুরনো যে ওখানে লেখাই আছে বিপজ্জনক বাড়ি। আমি আলপনা দিচ্ছি, তো অত ভোরে তো এই কাজের মাসি, দুধওয়ালা, রিক্সাওয়ালা, ওরা সব ওখানে যাচ্ছে। তো কয়েকজন দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখছেন।
দেখতে দেখতে একজন আরেকজনকে বলছেন, দেখেছিস বাড়িটা কি সুন্দর। আমি বললাম, মোদার আমরা সাকসেসফুল। যেটা আমরা করতে চেয়েছিলাম, যে মানুষের মনে এই আলপনাটা এমনভাবে আসবে যেটাতে আনন্দ দেয়, সব কিছু সুন্দর লাগে, সেটা যাতে, আর এরা সেটা বুঝেছিল। এইটা আমি ঘুরতে পারি, এত ভালো লেগেছিল। তো এরকম অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, আপনি দেন কেমন আলপনা দেন? আর দেখো, আলপনার তো কোনো জাত ধর্ম নেই, যে কোনো মানুষই আলপনা দিতে পারে এবং দিতে নয়। এক সময় যখন মাটির বাড়ি ছিল, গোবর লেপে সেখানে চাল বাটা দিয়ে তারা আলপনা দিত। চাল বাটার জলটা অ্যাবজর্ব করত মাটির বাড়ি, আর সাদাটা থেকে যেত, আর সাদাটা এত সুন্দর ফুটে ওঠে ওটাতে, দেখতে বড় সুন্দর লাগে। এখনো আছে, এখনো কিন্তু পুরুলিয়ার একটা দুঃখের গল্প বলি। আমরা ওখানে একটা কাজে গেছিলাম, অন্য কাজে, আমি একটা ইকোলজিক্যাল এনজিওর সঙ্গে আছি। তা আমি এরকম আলপনার কথা বলছি, তাতে বলল, আমরা জানি না। জানো না মানে? তোমাদের কাছ থেকেই তো আমরা শিখলাম। আমি অ্যাকচুয়ালি ওখানে মাটিতে যখন আঁকলাম, তখন বললে, হ্যাঁ আমার দিদা করতো, আমার অমুক করতো, আমার তমুক করতো। তারপর থেকে ওরা আঁকে, ওরা বাড়িতে এখন আলপনা। আমার মনে হয় এটা আমার একটা বিরাট পাওয়া। তো এখনো আছে, কিন্তু খুব কম। তারপর যখন আমি দেখলাম লোকে স্টিকার লাগায়, আমি বড্ড কষ্ট পেয়েছিলাম। স্টিকার কেন লাগাবে? স্টিকারের ছবিগুলো খারাপ আমি একবারও বলছি না, সেই ডিজাইনগুলো খুবই সুন্দর, কিন্তু নিজের হাতে করা সেটা একটা অন্য জিনিস। আর কিছু কিছু জিনিস আছে যেটা খুব আমাদের ট্র্যাডিশনাল, যেমন কিছু কিছু মোটিভ আছে যেগুলো বাঙালিরা ব্যবহার করে। অবনী ঠাকুর একটা, আচ্ছা আমি এটাতে ফিরে আসছি, কিন্তু তার আগে বলছি, অবনী ঠাকুরের একটা বই আছে আলপনা সম্বন্ধে, বাঙালিদের ব্রত, এরকম একটা কিছু নাম ওটা। তো বাংলার ব্রত, বাংলার ব্রত, ঠিক। তখন ওইটাতে যে আলপনার ছবিগুলো আছে, এক ভদ্রলোক না হঠাৎ আমাকে ফোন করলেন, আপনি আসবেন আমার বাড়িতে, এসে একটু আলপনা নেবেন? হ্যাঁ দেব। তো আমাকে নিয়ে গেলেন গড়িয়ার একটা গলির মধ্যে, দুটো বিল্ডিং এরকম, মাঝখানে একটা বিরাট জলের রেজার্ভয়ার। বললেন, এই রেজার্ভয়ারের উপরে আঁকবেন পার্মানেন্ট রং দিয়ে, যাতে এটা আমি চিরদিন দেখতে পারি। আচ্ছা, কিরম ডিজাইন চান, কিসের জন্যে চান? বললেন, না, এই অবনী ঠাকুরের বইতে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো করতে হবে। আই ওয়ান্ট টু কিপ ইট ফর পস্টেরিটি। ঠিক আছে। তা আমার সঙ্গে প্রশান্ত বলে একটি ছেলে, আমরা দুজন মিলে ওই আলপনা দিয়েছিলাম। কিরকম একটা আইডিয়া ভাবো, আপনার বাবা এত পয়সা খরচা করে উনি এটা করছেন। তো যাই হোক, উনি রং ঠং সমস্ত উনি কিনে দিয়েছেন। এখন এই যে জিনিসটা উনি বুঝতে পারছেন যে এটা চলে যাচ্ছে, এটা হারিয়ে যাচ্ছে, এটা আমরা খুব অ্যাপ্রিসিয়েট করছি। আর প্রশান্তর কথা একটা বলি, টাউনসেন্ড রোডে আলপনা দিচ্ছি আমরা, ওটা তো মেনলি গুজরাটি পাড়া। তো একজন গুজরাটি ভদ্রলোক, খুব বয়স্ক, তিনি এসে অনেকক্ষণ দেখে বললেন, দিদির পায়ে ব্যথা আমি বুঝতেই পারছি। ওরা গুজরাটিতে বোধহয় ছেলেকে ছোকরা বলে। তো বলছে, ছোকরা তুমি আমার সঙ্গে আসবে, আমার বাড়ি অবধি যেতে হবে না, গলিটা বড্ড সরু, তুমি একটু এই জায়গাটাতে যদি করো তাহলে আমি আসা যাওয়ার পথে দেখতে পাবো। তো প্রশান্ত বলে, হ্যাঁ নিশ্চয়ই। তো গেল, দিয়ে আলপনা টালপনা দিয়ে দুজন মিলে ফিরে এলো। এসে ওই বুড়ো ভদ্রলোক পকেট থেকে না একটা রুমাল বের করলো, রুমালটাকে খুলে একটা 50 টাকার নোট, সেটা প্রশান্তর পকেটে। প্রশান্ত বলছে, করছেন কি? আমার তো একটা টাকার জন্য করছেন, এটা কেন আমি নিতে পারবো না। ভদ্রলোকের চোখ দিয়ে জল পড়ছে। আমাকে তুমি এত আনন্দ দিলে, আমার দেওয়ার কিছু নেই, তাই এটা দিলাম। এত ভালো লেগেছিল, আর না নিলে বড্ড কষ্ট পেতেন। সেই জন্যে সেটা ছোট হতে পারে, বোনা হতে পারে, গোল হতে পারে, আর সেটাকে ছোট
স্পেসে মানে ডিভাইড করবে, যেভাবেই তুমি করতে চাও। গোলটার মধ্যে তুমি একটা স্কোয়ার করতে পারো, তাহলে 4টে সেমি সার্কেল হলো, আবার তার ভিতর হয়তো একটা ট্রায়াঙ্গুলার করলে, এরকম ভাবে। এইবার সেটাকে কোনো মোটিভ দিয়ে সেটা ভরে দিই। মোটিভগুলো কি? মোটিভগুলো অনেকগুলো ট্রেডিশনাল মোটিভ, যেটা আমি বলতে চাইছিলাম তখন। বিয়ের জন্য যেমন প্রজাপতি তো আছে, মাছ, আগুন, তা আগুনটা আমরা প্রদীপ দিয়ে করি, আর শঙ্খ তো আছে, দর্পণ, আর আমি জানি না কেন কলমিলতা করা। এইখানে আর ওই মোটিভগুলো আবার সরস্বতী পুজো তো সবাই জানে, তোমার বীণা, হাঁস, বই, দোয়াত কলম, এসব। আর লক্ষ্মীর তো আছে, ধানের শীষ ইত্যাদি। এটা যে করতেই হবে তার কিন্তু কোনো মানে নেই, কিন্তু এটা করাটা মানে এখন ট্র্যাডিশন হয়ে গেছে। সাউথ ইন্ডিয়াতে, তামিলনাড়ু এরিয়াতে ওরা কোলাম বলে। আর সবসময় দেখবে এরকম, যাদের সাউথ ইন্ডিয়ানের কোনো অভিজ্ঞতা ছিল, ওরা এরকম ডটস দিয়ে একটা গ্রিড তৈরি করে, আর তার মধ্যে একটা মানে এখন তো ফুল টুল করে, কিন্তু আগে না একটা জিওমেট্রিক প্যাটার্ন করত। আমি ভাবতাম যে হঠাৎ এরকম একটা অদ্ভুত ডায়াগ্রাম কেন করে। পরে জানলাম ওরা না কনস্টেলেশন গুলো আঁকতো, প্রতি 15 দিন ওরা বদলাতো, বুঝতে পারছো? যেই ওটা সরে যেত, নেক্সট কনস্টেলেশন আসতো, ওরা সেটা আঁকতো। আস্তে আস্তে সেটা স্টাইলাইজড হয়ে গিয়ে আর সেই জিনিসটা হলো না। এখন তো ফুল পাতা সবই করে। কিন্তু যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, এক জায়গায় পড়ছিলাম, উগান্ডাতে একটা ছোট্ট গ্রাম আছে, সেখানে ওরা ওরকম মাটিতে আঁকে, তাকে ওরা কোলাম বলে। কেন কোলাম জানি না, কিন্তু বলে। এটা তামিলনাড়ু। কেরালার দিকে ওরা কালাম বলে। তো কালাম এই ধরনের, কিন্তু অনেক সময় ওরা ফুল এবং রং ইউজ করে, যেটা বাকিদের কথা বলছি সাদা। পার্সিরা যখন গুজরাটে এসে সেটেল করে, ইনফ্যাক্ট এই গল্পটা ভারী সুন্দর, যখন আসেন এখানে পার্সিয়া থেকে, তখন গুজরাটের রাজাকে ওরা বলেছিল যে আমাদের এখানে থাকতে দেবে। বললো থাকতে দেবো অন কন্ডিশন যে তোমরা কখনো কোনো ঝামেলা করবে না, ধর্ম নিয়ে না, এ নিয়ে না, কোনোভাবে। তো ওরা ভেট দিয়েছিল একটা বাটি ভর্তি চিনি, কারণ আর কিছু ছিল না, এক বাটি চিনি দিয়েছিল ওরা ভেট। তো ওদের থাকতে দিয়েছিল। ওরা আস্তে আস্তে এই রঙ্গোলি যেটা, সেটাকে আয়ত্ত করে, কিন্তু ওরা সাদা দিয়েই করে। ওরা বলে চৌকো প্যাটার্নের মধ্যে ওরা করে। আর ওই রোলার বানায় টিনের বাস আর সেটাতে ফুটো ফুটো করে ডিজাইন, আর সেটার ভেতরে পাউডার দিয়ে রোল করে, তখন ওই ডিজাইনটা হয়। কিন্তু ওরা এখনো করে, রোজ করে, হ্যাঁ, খুব সুন্দর হয়। এবং যতই সফিস্টিকেটেড হোক না কেন, তারা কিন্তু সেটা করে। এবার অফকোর্স ওয়েস্টে আর নর্থে ওরা রঙ্গোলি বলে, রং ইউজ হয়, ফুলের পাপড়ি ইউজ হয়, পাতা। আমাদের এখানে জানো, আমি যেটা আগে জানতাম না, অনেক সময় রং ইউজ হয়েছিল। যেমন ওই চালবাটার মধ্যে অপরাজিতা ফুল, সেটার রস দিয়ে নীল রং করত, একটু বেগুনি নীল রং। জবা ফুল দিয়ে ইয়ে করতো। আমার একটা মানে একদম অন্য কথা মনে পড়ে গেল। হ্যাঁ, জবা কুসুম। আমার এক বন্ধু, সে ব্যাঙ্গালোর গেছে, তার খুব কলকাতার জন্য নাকি ভীষণ মন কেমন করছিল, তার 2টো বেড়াল, একটা বড়লিন, একটা জবা কুসুম। সেটা তো এই যে আলপনা পরে কিন্তু শুধু যে মাটিতে বা দেওয়ালে দেওয়া হতো বা দরজার চারিদিকে, তা নয়, আস্তে আস্তে পিঁড়িতে লোকে আঁকতে শুরু করবে, পিঁড়িতে বিশেষ করে। এবং এখন তো শুনছি যে ওই যে বউরা যেন পান নিয়ে যায়, সে পানের উপরে, পান পাতার উপর আলপনা ডিজাইন করে। এইরকম মানে যেটা বললাম, যে আমার তো কোনো ট্রেনিং ছিল না, থ্যাঙ্কস টু মোদার আমি মানে চান্স পেয়েছি সবাইকে দেখানোর যে এরকমভাবে আলপনা হয়।
তো আমার মনে হয় যদি সবাই একটুখানি করে আলপনা দেয়, যদি বছরে দুবারও দেয়, সবাই একটু শেখে। কেননা এটা যে রোজ করতে হবে বা এটা একটা প্রফেশন হবে সেটা তো আমি বলছি না, কিন্তু এভরিবডি শুড নো ইট ইজ আর ট্রেডিশন। আমাদের এটা হারিয়ে যেতে দেওয়া উচিত না। সবাই এত অ্যাপ্রিসিয়েট করেছে, স্পেশালি অল্প বয়সী যারা, সেই জন্য আমি খুব খুব মানে যে হ্যাঁ এটা থাকবে। আর কিছুদিন আগে আবার মোদারি একটা স্ট্রিট শো করেছিল, উষা উত্থুপ সুমিত রায় ওরা গান গিয়েছিলেন। পুরো মানে রাস্তাটা পরাশর রোড পুরোটার অল্প বয়সী ছেলেমেয়েরা এঁকেছিল আলপনা। ঠিক আছে রঙ্গোলি হোক না, কিন্তু এটা তো আমাদের নিজস্ব জিনিস। প্রবলেম আমি একটা প্রবলেম দেখি যে এখন তো কলকাতা প্রায় বালিগঞ্জ কোর্ট হয়ে গেছে, ফলে পরের জেনারেশন যে চান্সই তো পাচ্ছে না এগুলো জানা। ঠিক। তো আমরা যেরকম দেখেছি দিদা করতেন, মা করতেন, মাসি করতেন, এগুলো দেখেছি, কিন্তু এরা তো দেখেনি। এখন নিজের পিস্তত বোনেরই নাম জানতে চায় না, তো সেখানে আলপনা তো অনেক দূরের কথা। লোক আমাকে ফোন করলেন, বললেন আপনি আসবেন আমার বাড়িতে একটু আলপনা দেবেন? না হ্যাঁ নিশ্চয়ই দেবো। কি অনুষ্ঠানটা কি? বললাম আমার মা শ্রাদ্ধ। শ্রাদ্ধতে আলপনা? আচ্ছা। তো আমি গেছি, আপনি আলপনা চাইছেন মার শ্রাদ্ধে? বললো মার একটাই ইচ্ছা ছিল, এই দেখুন লিখে দিয়ে গেছেন, আমার শ্রাদ্ধে রজনীগন্ধা ফুল দিয়ে সাজাবে আর আলপনা শান্তিনিকেতনের। I was very honored যে আমাকে বলেছেন। কম্পালসারি সাবজেক্ট করেছিল, মানে সবাইকে শিখতে হবে। এবং আমি যমুনা মাসি বলতাম, যমুনা মাসিরা ওরা দুজনে, গৌরী মাসি যমুনা মাসি দুজনেই ওরা ওটাকে খুব স্টাইলাইজ করে, যার জন্য আর পেইন্ট ব্রাশ দিয়ে ওরা আলপনা দিতেন, যার জন্য স্ট্রোকগুলো অন্যরকম। মোদার একবার আমাকে বলেছিল যে তোমার আলপনাটা আমার ভালো লাগে এই জন্য যে ইট ইজ নট পারফেক্ট, সরু মোটা বড় ছোট দুদিকটা একরকম হয় না। আর তো কি আবার ক্রিটিসাইজ করছে, এরমই হওয়ার কথা। কিন্তু যেটা শান্তিনিকেতনে সবাই শিখেছেন, আমার মাও শিখেছিলেন, সেটা হচ্ছে খুব স্টাইলাইজড, এবং ওরা রঙিন ইয়ে দিয়েও করতেন, রং দিয়েও করতেন। এখন আর ওরা জানে না। মানে আমি এত দুঃখ পেয়েছিলাম দেখে। আমি দেখছি খুব সিমেট্রিক্যাল, খুব সুন্দর ডিজাইন ওদের বাড়িতে পুরুলিয়াতে, অযোধ্যা পাহাড়ে। তো আমি কাছে গিয়ে দেখি কি ওগুলো মেশিন মেড টাইলস, মানে ফ্যাক্টরি থেকে আনা। আমি এত কষ্ট পেয়েছিলাম। তো ওই কারণ আমি এখন যেটা করি, মানে এখন চাল বাটা দিয়ে করাটা ইজ নট প্র্যাকটিক্যাল এনিমোর। তো সেই জন্য আমি জিঙ্ক অক্সাইড দিয়ে করি। যারা বলেন যে না একদিন দুদিন যাতে থাকে, কারণ এটা তো ফ্লেক করে উঠে যায়, তো আমি তাতে একটু ফেভিকল দিয়ে আমি জিঙ্ক অক্সাইড দিয়ে করছি। তো সেটা তো খুবই ভালো মানে রেজাল্ট হয়, খুবই। তা আমি এখন আঙুল দিয়ে দিই। হ্যাঁ, আমার ছোটবেলাটাও মাটির বাড়িতে কেটেছে। তো আমার বড় মাকে আমি কখনো আলপনা দিতে দেখিনি, কিন্তু আমি ছোটদা আলপনা দিত, মানে জ্যাঠতো দাদা। সেই দাদাকেও দেখেছি ওই খড়ি মাটি গুলে কাপড়ের পুটলি বানিয়ে আঙুল দিয়ে দিয়ে আমরা তুলো দিয়ে দিই। মানে আমাদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার আলপনা দেওয়া আছে, তো আমার মা আমাকে দিয়ে দেওয়া, তো মানে শিলনোড়ায় বেটে তারপরে সেই চালগুলো দিয়ে। ওই মা সবসময় বলতেন যে তুমি যদি রথের দিনে রথ টানবে, তুমি দিওয়ালিতে সবার সঙ্গে বাজি পোড়াবে, তুমি মানে এটা আমি খুব পার্সোনাল একটা জিনিস শেয়ার করছি, তুমি হোলির দিনে সবাইকে আবির দেবে। তা আমি বললাম তুমি তো এইসব বলো আমায় করতে, কিন্তু তোমার তো ঠাকুর ঘরও নেই, তুমি কার নাম করো? মা বললো আমি যাকে ইষ্ট দেবতা ভাবি আমি তাকে, আমি তার নামেই আমি রোজ আলপনা দিই। তা আমি বললাম আচ্ছা। বলে মা আমায় একটা কথা বলেছিলেন, বললেন শোনো
তুমি যেগুলোর কথা বলছো সেগুলো সামাজিক রিচুয়াল, ধার্মিক রিচুয়াল নয়। আলপনার কোনো ধর্ম নেই, জাত নেই। আর এই যে আবির দেওয়া, রথ টানা, এটারও কোনো জাত ধর্ম নেই। এগুলো তুমি করবে কারণ এইগুলো সমাজকে একসাথে রাখে, সবাই আনন্দ করে একসাথে, আর সেই জন্যে এটা করা উচিত। আমার সেটা খুব মনে হচ্ছিল, হ্যাঁ ঠিক কথা। তো সেই জন্যে জিনিসটা যাতে হারিয়ে না যায়, আমি সেই জন্য বলছি সবাই বাড়িতে একটুখানি হলেও করা উচিত।